হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএসটিএসসি। তো বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ক এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটিতে আমি তোমাদেরকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাথে সাথে বিভিন্ন কনসেপ্ট নিয়েও আলোচনা করব, যাতে তোমাদের এই চ্যাপ্টারে যদি কোনো কনসেপ্টগত কোনো ত্রুটি থাকে সেটিও রেকটিফিকেশন হবে। অনেক রিলেটেড কোশ্চেন তোমাদেরকে বলবো এবং ক্লাস শেষ হওয়ার পরে এই ক্লাসের পিডিএফ কপি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যাতে করে তোমরা রেগুলারলি পিডিএফ কপিগুলো কালেক্ট করতে পারো। তো চলো আজকে প্রথম কোশ্চেন শুরু করি। প্রথম কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান ডু মোর ওয়ার্ক? এর মধ্যে সব থেকে বেশি কার্য করার সামর্থ্য কে রাখে? ক্যান ডু ওয়ার্ক মোর মানে কে সব থেকে বেশি কার্য করার সামর্থ্য রাখে? তো দেখো বন্ধুরা, কার্য করার সামর্থ্যকে আমরা কি বলি? কার্য করার সামর্থ্যকে আমরা বলি এনার্জি বা শক্তি। ঠিক আছে, কার্য করার সামর্থ্যকে বলা হয় এনার্জি, এবং কার্য করার হারকে যদি বলা হয় রেট অফ ডুইং ওয়ার্ক বা কার্য করার হার, অর্থাৎ ওয়ার্ক বাই টাইম। তো ওয়ার্ক বাই টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ওয়ার্ক বাই টাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে পাওয়ার। তাহলে কার্য করার হারকে বলবো আমরা পাওয়ার, কার্য করার সামর্থ্যকে বলবো আমরা এনার্জি বা শক্তি। এবার এই যে এনার্জি বা শক্তি, এই শক্তি হয় আবার দু রকমের, একটা হয় স্থিতিশক্তি, একটি হয় স্থিতিশক্তি এবং অপরটি হয় গতিশক্তি। ঠিক আছে, কোনো বস্তু তার স্থির অবস্থার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা স্থিতিশক্তি বলি। স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু কি? এম বস্তুর ভর, বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ বল এবং বস্তুটি পৃথিবী পৃষ্ঠ থেকে কি উচ্চতায় আছে তার গুণফলে হচ্ছে বস্তুর স্থিতিশক্তি। এবং গতিশক্তি ইজ ইকুয়াল টু কি? গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে পরে দেখো এখানে প্রত্যেক কটি যে এক্সাম্পল আছে সবগুলি হচ্ছে একটি মুভিং কন্ডিশনে রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি স্পিড বা ভেলোসিটি কার রয়েছে? রয়েছে একটি বুলেটের। তাহলে বুলেটের ভেলোসিটি বেশি হওয়ার জন্য বুলেটের কি হবে? কার্য করার সামর্থ্যও বেশি হবে, কাইনেটিক এনার্জিও বেশি হবে। তাই জন্য এখানে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে কে সব থেকে বেশি কার্য করার সামর্থ্য লাভ করবে, তাহলে তার উত্তর হয়ে যাবে কিন্তু এই বুলেট ফায়ার ফ্রম এ গান। তাহলে এটি কিন্তু তোমার উত্তর হবে যে একটি বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে, এইটি সব থেকে বেশি কার্য করার সামর্থ্য লাভ করবে। পরবর্তী কোশ্চেনে চলে যাব। বলা হয়েছে একটি বল আছে, ফোর্স, যেটি হচ্ছে 20 নিউটনের বল। একটি বস্তুকে 20 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি ডিসপ্লেস হচ্ছে তার প্রাথমিক অবস্থা থেকে কত? 2 মিটার। এবং এর ফলে কি পরিমাণ কার্য সম্পাদিত হচ্ছে? 20 নিউটন কার্য সম্পাদিত হচ্ছে। তাহলে এই বস্তুর অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বস্তুর প্রযুক্ত বল এবং বস্তুর প্রয়োগ বিন্দু সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত তোমাকে বের করতে হবে। ঠিক আছে, সাপোজ আমরা ধরে নিই একটি বস্তু রয়েছে, এরকম একটি বস্তু রয়েছে, এই বস্তুটার উপরে আমরা কি করেছি? বল প্রয়োগ করেছি। সেই বলটিকে আমরা ধরে নাও এরকম ভাবে বল প্রয়োগ করেছি। তাহলে এরকম ভাবে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কিন্তু সরণ আবার এরকম ভাবে হয়েছে। ঠিক আছে, বস্তুটির সরণ সামনের দিকে হয়েছে, অর্থাৎ বস্তুটি এরকম পজিশনে এসে বস্তুটি তার যাত্রা শেষ করেছে। এবং যদি দেখা যায় তাহলে এই যে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মধ্যে দূরত্ব হচ্ছে কত? 2 মিটার। ঠিক আছে, আর এখানে আমরা বল প্রয়োগ করেছিলাম কত? বল প্রয়োগ করেছিলাম হচ্ছে আমরা 20 নিউটন বল প্রয়োগ করেছিলাম। তাহলে পরে এই যে প্রযুক্ত বলের ফলে যে সরণ হলো এবং বল যে প্রয়োগ করেছিলাম তার মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ এটি আমাদেরকে বের করতে হবে। তো তার জন্য কিছুটা থিওরির দরকার, থিওরিটা দেখে নিই আমরা। আমরা জানি কার্য ইজ ইকুয়াল টু বল এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ এবং বল এবং প্রয়োগ বিন্দুর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল তার cos থিটা। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি? এফ এস cos থিটা, যেখানে থিটা হচ্ছে কিন্তু এই অ্যাঙ্গেলটা, মিনিমাম অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে পরে W ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা। এবং এই প্রসঙ্গে তোমাদেরকে আমি বলে রাখি যে কার্য হচ্ছে বল এবং সরণ দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে শুধুমাত্র ম্যাগনিটিউডের প্রোডাক্ট। এই জন্য কার্য কিন্তু একটি স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, যদি বলা হয় কার্য কি? কার্য হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এবং কার্য স্কেলার কোয়ান্টিটি হওয়ার কারণ কি? কারণ কার্য হচ্ছে দুটি ভেক্টর, বল এবং সরণ, এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট। ঠিক আছে, যদি ক্রস প্রোডাক্ট হতো তাহলে পরে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হতো, কিন্তু যেহেতু ডট প্রোডাক্ট, আবারও বলছি ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট হওয়ার জন্য কিন্তু এটা কি হচ্ছে? এটি হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি হচ্ছে। তাহলে কার্য ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। তাহলে এখানে আমরা কি কি জানি? এখানে আমরা জানি আমাদের কৃতকার্যের পরিমাণ দিয়ে দিয়েছে 20, আমাদেরকে বলে দিয়েছে প্রযুক্ত বল প্রয়োগ করা হয়েছিল 20 নিউটন এবং সরণ হয়েছিল 2 নিউটন ইজ ইন্টু কস থিটার ভ্যালু কত আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এপাশে 20 কেটে গেল, তাহলে পরে কস থিটা ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো? কস থিটা ইজ ইকুয়াল টু দাঁড়ালো হাফ। ঠিক আছে, কস কতর ভ্যালু? হাফ। কস 60, কস হচ্ছে 60 ডিগ্রির ভ্যালু হাফ। ঠিক আছে, cos থিটা, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হয়ে গেল হাফ। এখানে আমরা লিখলাম হাফের জায়গায় cos 60 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু 60।
দেখো এই যে পরের জিরোগুলো সব ডিগ্রি হবে, ঠিক আছে, পরের জিরোগুলো সব ডিগ্রি হবে। তাহলে পরে এখানে আমাদেরকে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তৈরি হয়েছিল সেই অ্যাঙ্গেলের ভ্যালু কত হলো, সেই অ্যাঙ্গেলের ভ্যালু হলো কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা অঙ্কটি করবে। এবং তোমাদেরকে এই প্রসঙ্গে আমি বলে রাখি, যদি প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে কার্যের পরিমাণ কত হবে, ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে কার্য, ঠিক আছে। যদি হয় থিটার ভ্যালু 90 ডিগ্রি, যদি হয় থিটার ভ্যালু 90 ডিগ্রি, তাহলে পরে কিন্তু কার্য হবে কত, 0। এবং যদি থিটার ভ্যালু 90 থেকে 180 এর মধ্যে হয়, 90 গ্রেটার দ্যান 90 বাট আপ টু 180 ডিগ্রি, তখন কিন্তু তোমাদের কত হবে, উত্তর আসবে কার্যের পরিমাণ কিন্তু মাইনাস আসবে। যদি থিটার ভ্যালু তোমরা এখানে লিখে নাও, থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কার্যের পরিমাণ আসবে মাইনাস, কার্য কিন্তু কিসে আসবে, কার্য আসবে মাইনাস, ঠিক আছে, কার্য আসবে মাইনাস, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তুর সরণ কিন্তু তার বিপরীত দিকে। এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে একটা পোর্টার, একজন পোর্টার মানে হচ্ছে একজন কুলি, রাইস 12 কেজি অবজেক্ট ফ্রম এ সারফেস অফ আর্থ। একটি ধরুন আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো একটা বস্তু রয়েছিল, সেই বস্তুটাকে একজন পোর্টার কি করেছে, তুলেছে। কতটা তুলেছে, 1.5 মিটার তুলেছে, অ্যাবভ ফ্রম দ্য সারফেস অন হিজ হেড, মানে এই যে নিচ থেকে তুলে তার উচ্চতা ধরে নাও 1.5 মিটার, অর্থাৎ 1.5 মিটার উপরে সেই বস্তুটিকে তুলে রেখেছে, ঠিক আছে। তাহলে পরে ক্যালকুলেট করতে হবে ওয়ার্ক ডান অন দ্য অবজেক্ট। তাহলে এখানে ওয়ার্ক ডান বলতে কি বলা হয়েছে, এখানে ওই ব্যক্তি এই কাজটি করার জন্য তার কি পরিমাণ সামর্থ্যের দরকার সেটিকে কিন্তু তোমাদেরকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কিন্তু এফ এস কস থিটা আমরা লাগাবো না, কারণ এখানে ওয়ার্ক ডান বলতে বলা হয়েছে যে ওই ব্যক্তি যে এই যে 1.5 মিটার উপরে বস্তুটিকে তুললো 12 কেজি ভরের, এই কাজটা করার জন্য তার কি পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছিল বা কি পরিমাণ শক্তি খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, আমরা কি পরিমাণ শক্তি অর্থাৎ স্থিতিশক্তি হবে, W ইজ ইকুয়াল টু কি হবে, M ইন্টু G ইন্টু H হবে, ঠিক আছে। W ইজ ইকুয়াল টু যদি M ইন্টু G ইন্টু H হয়, এখানে G এর মান কত বলে দিচ্ছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি কিছু না বলে দিত তাহলে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ধরতে পারতাম, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা, দেখো এই যে G এর মান কখনো কখনো প্লাস ধরতে হয়, কখনো কখনো মাইনাস ধরতে হয়, ঠিক আছে। কিভাবে আমরা বুঝবো কখন প্লাস ধরতে হয় কখন মাইনাস ধরতে হয়, যদি তোমাকে কোনো কিছু মেনশন করে না দেয় তাহলে কোনো ব্যাপার না, কিন্তু মনে রাখবে যদি কোনো বস্তুকে বিশেষ করে যখন আমরা স্থিতি গতি করব তখন তোমরা দেখতে পাবে, যখন কোনো বস্তুকে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে যখন বস্তু উপরের দিকে যাবে তখন জি এর মানকে মাইনাস ধরা হয়, যখন কোনো বস্তু নিচের দিকে আসবে তখন কিন্তু জি এর মান প্লাস ধরা হয়। এই দুটো কিন্তু বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। যদি জি এর মান বস্তু যদি উপরের দিকে যায় অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে কাজ করে তাহলে জি এর মান মাইনাস, যদি মাধ্যাকর্ষণ শক্তি বরাবর কাজ করে তাহলে কিন্তু জি এর মান প্লাস হবে, ঠিক আছে। আর যদি তোমাদেরকে কিছু না বলে দেওয়া থাকে তাহলে পরে মোটামুটি তোমরা অপশনকে দেখে টার্গেট করে উত্তর করবে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু mgh হবে, তাহলে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 12, ঠিক আছে। এবং তোমাদেরকে এই প্রসঙ্গে আমরা জিনিস বলে রাখি, এই দেখো mgh এর m ইন্টু g করলে কি পাই আমরা, ওয়েট পাই। কোন বস্তুর ওয়েট ইজ ইকুয়াল টু কি, বস্তুর ভর ইন্টু বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ, যেটি কিন্তু উত্তর কিসে আসবে, নিউটনে হয়, ঠিক আছে। যেটির একক কিন্তু নিউটন হয়, ঠিক আছে। ওয়েট কিন্তু একটি ফোর্স, ওয়েট ওয়ান টাইপ অফ ফোর্স হয়, ঠিক আছে। তাহলে বস্তুর দ্বারা এখানে আমরা কি বলছি, ওয়ার্ক, বস্তু কি পরিমাণ, ওই ব্যক্তি কি পরিমাণ কার্য করতে হবে, এখানে বস্তুর ভর m, বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 10 এবং h কত 1.5 মিটার। তো এই তিনটেকে যদি তুমি গুণ করো, এখান থেকে আমি তুলে নিলাম, এটা কেটে দিলাম, 12 15 কত 180, উত্তর কিসে আসবে, জুলে আসবে। তাহলে পরে ওই ব্যক্তির দ্বারা কৃতকার্য, ওই ব্যক্তির কি পরিমাণ কার্যের দরকার হবে, কি পরিমাণ শক্তির দরকার হবে, 180 জুল শক্তির দরকার হবে। এখানে আমার জি এর মান মাইনাস করিনি কেন, কারণ তখন বাদ বাকি কোনো মাইনাস 180 জুল যদি ধরতো তাহলে পরে মাইনাস 180 জুল করতাম, কিন্তু এখানে আমাদের কি পরিমাণ বলেছে, তো পরিমাণটা আমরা 100 জুল করেছি এবং সেরকম অপশন আমাদের ছিল অপশন সিতে, সেই জন্য আমরা সেরকম ভাবে করেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু কখনো যদি তোমাদেরকে দেখো যে কোনো একটি কোশ্চেন দিয়েছে এখানে প্লাস 180 জুল রয়েছে এবং মাইনাস 180 জুল রয়েছে, তখন কিন্তু মাইনাস 180 জুল করাই তোমার বেশি ভালো হবে, কেননা এখানে বস্তুটিকে তোলা হয়েছে যে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে। তো এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষার সময় খেয়াল রাখবে, নাহলে অনেক কোশ্চেন কি হয়, সলভ করার পরেও সামান্য ভুল ত্রুটির জন্য কিন্তু আমাদের নাম্বার কেটে নেওয়া হয়। নেক্সট পরের কোশ্চেন বলা হয়েছে, একটি ইফ অ্যান এরোপ্লেন ট্রাভেল 400 মিটার 4000 মিটার ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ক ডান 20
1000 জুল। তাহলে একটি এরোপ্লেন কি করেছে, 4000 মিটার ট্রাভেল করেছে এবং তার জন্য তাকে কৃতকার্য কত করতে হয়েছে, 20,000 জুল। হ্যাঁ, তাহলে বলা হয়েছে দ্য ফোর্স অ্যাপ্লাইড অন ইট, তো কি পরিমাণ তার উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল। তাহলে আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমরা কস থিটা লাগাবো না, কারণ কস থিটা এখানে থিটার কোনো ভ্যালু বলে, তো ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস আমরা করলাম। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে এফ বের করতে হবে, তাহলে আমরা সরাসরি করি এফ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এস। তাহলে ডব্লিউ বাই এস যদি হয়, ডাব্লিউর ভ্যালু কত, এখানে ডব্লিউর ভ্যালু হচ্ছে 20,000, ডব্লিউর ভ্যালু 20,000 এবং তোমার এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 4,000, এস এর ভ্যালু 4,000। তাহলে এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য আমরা কেটে দিলাম, 4 5 কত 20। তাহলে কি হয়ে যাবে আমার উত্তর, উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 5 নিউটন কিন্তু আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটি 5 নিউটন। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে বলেছে দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি অফ অ্যান অবজেক্ট অ্যাট এ পয়েন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক ডান ইন। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কি, অভিকর্ষীয় স্থিতিশক্তি, কোনো একটি বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি অ্যাট এ পয়েন্ট, কোনো একটি বিন্দুতে, অ্যাবভ দ্য গ্রাউন্ড, ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের উপরে কোনো একটি বিন্দুতে কোনো একটি বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে আমরা কি বুঝাই, ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক ডান ইন। তাহলে এটি বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তাহলে দেখো এর উত্তরটা কি হবে, লিফটিং ইট ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য পয়েন্ট অপোজিট টু দ্য গ্র্যাভিটি। তাহলে এই কোনো একটা বস্তুকে যদি আমরা মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে উপরের দিকে তুলি, তাহলেই বুঝতে পারবো যে ওই বস্তুর উপরে কিছুটা স্থিতিশক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে। তাহলে এটার উত্তর কি হবে, অপশন এ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য স্পিড 5 মিটার প্রতি সেকেন্ড টু 10 মিটার প্রতি সেকেন্ড। 5 মিটার প্রতি সেকেন্ড থেকে 10 মিটার প্রতি সেকেন্ডে একটি 800 কেজি ভরের গাড়ির স্পিড তোলার জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি জানি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, এখানে যেহেতু বস্তুটি গতিশীল অবস্থায় রয়েছে, তাহলে এখানে আমাদের গতিশক্তির ফর্মুলা লাগাতে হবে, ইজ ইকুয়াল টু হাফ এম, এখানে কি হলো, বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে v2 তার স্কোয়ার মাইনাস v1 তার স্কোয়ার, এটি হচ্ছে কিন্তু শক্তির প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটাগুলো বসাবো, তাহলে হাফ ইন্টু এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 8,000 কিলোগ্রাম, 800 কিলোগ্রাম, 8,000 নয় 800 কিলোগ্রাম, ইন্টু v1 v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তো এটাকে আমরা না সিম্পলিফাই করে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, তাহলে আমরা কি করতে পারি, v1 প্লাস v2 করতে পারি, v2 প্লাস v1 করতে পারি একবার, আর একবার কি করতে পারি, v2 মাইনাস v1 একবার করে নিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে। তাহলে এখান থেকে 2 দিয়ে 800 কে কাটলে কত হয়, 400, তাহলে এখানে পড়ে থাকলো 400। এবার এখানে v2 প্লাস v1 মানে কত, 20, এখানে 5 প্লাস 10 মানে হচ্ছে 15, আর একটা কত আসলো 10 মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আসলো 400 গুণ 5 প্লাস 10 মানে কত 15, আর 10 মাইনাস 5 মানে কত 5। এবার এই তিনটেকে যদি তুমি গুণ করো, তাহলে 5 4 কত হবে, 2000 হবে, এবং 2000 ইন্টু 15 যদি করো, তাহলে এখানে কত আসবে, 5 দুগুণী 30, 15 দুগুণী 30, এবার 30 এর পরে আসবে 3টে শূন্য, তাহলে 30,000 জুল, বা 30,000 জুল মানে কত, 30 কিলো জুল। তাহলে অপশন এ কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে তোমার উত্তর। নেক্সট কোশ্চেন, এবার দেখো এই যে ক্লাসগুলো যে তোমাদেরকে করাচ্ছি, এই ক্লাসগুলোই কিন্তু পিডিএফ যেভাবে ঠিক সলভ করানো হয়েছিল তারই পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো পরের কোশ্চেনে আমরা ফোকাস করি। পরের কোশ্চেনে কি বলা হয়েছে দেখে নিই। পরের কোশ্চেনে বলা হয়েছে যে একটি অবজেক্ট মানে কি বস্তু, একটি অবজেক্ট, ঠিক আছে, একটি অবজেক্ট যার ওজন কত 1 কিলোগ্রাম ইজ ড্রপ ফ্রম এ গ্রাউন্ড। দেখো বন্ধু, তোমাদেরকে এক কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের বাংলায় স্টাডি মেটেরিয়ালের পরিমাণ খুব কম, আমার এই ক্লাসগুলো ইংলিশে করার উদ্দেশ্য হচ্ছে আমি কোশ্চেনগুলোকে ইংলিশে তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ হচ্ছে একটাই, আমাদের বাংলায় স্টাডি মেটেরিয়াল একটু ঘাটতি আছে। তো এই স্টাডি মেটেরিয়ালগুলো যদি আমরা অল ইন্ডিয়া বেসিক যে সমস্ত বইগুলো হয় সেখান থেকে আমরা দেখে নিতে পারি, ঠিক আছে, এর কনভার্সন যদি ট্রান্সলেশন যদি তোমাদেরকে আমি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি, তাহলে কিন্তু তোমাদের ইংলিশ কন্টেন্ট পড়ার প্রতি একটা মোটিভেশন তোমরা পাবে। তো সেই জন্যই কিন্তু আমি কোশ্চেনগুলোকে আর বাংলায় ট্রান্সলেশন করিনি, ইংলিশে করেছি। এবং তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে
যে কোনো পরীক্ষায় যখন ইংলিশে মানে বাংলায় কোশ্চেনগুলো থাকে তখন কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় মোস্ট পারফেকশনের জন্য কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজকে অ্যাভয়েড করে ইংলিশকে প্রায়োরিটি দেওয়া হয়। ধরো কোনো কোশ্চেনে তোমার ডাউট হচ্ছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ নিয়ে, তখন কিন্তু বলা হয় যে তার জন্য রেফারেন্স হিসাবে কিন্তু ইংলিশকে ফলো করতে। তাহলে অ্যান অবজেক্ট যেটা হচ্ছে 1 কেজি, যে বস্তুটাকে ফেলা হয়েছে 30 মিটার উপর থেকে, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, ফোর্সটা মানে গ্র্যাভিটির দ্বারা কৃতকার্য কি, গ্র্যাভিটির দ্বারা কৃতকার্য হচ্ছে এখানে কি হবে দেখো, এখানে তোমাদেরকে আমি বারবারই বলেছি এখানে এই কনসেপ্টটি লাগবে। যখন কোনো বস্তুকে উপরের দিকে তোলা হয় তাহলে এগেনস্ট দ্য গ্র্যাভিটি হয়। দেখো এই যে আগের কোশ্চেনটিকে এখানে কি বলেছে, দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য অবজেক্ট এট আ পয়েন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড ইজ ডিফাইন্ড, এই যে কোশ্চেনটি করলাম। এবং তোমাদেরকে আমি জিনিস বলছি, যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে তোলা হয় তাহলে পরে জি এর ভ্যালু কি হবে, মাইনাস হবে। যদি নিচের দিকে হয় তাহলে জি এর ভ্যালু কি হবে, প্লাস হবে। এই কনসেপ্টটি এবার তোমাদের কাজে লাগবে। দেখো এক অবজেক্ট যেটি 1 কেজি উপর থেকে ফেলা হয়েছে, 30 মিটার উপর থেকে ফেলা হয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, তাহলে ফোর্স দ্বারা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কি হবে, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এখানে কি হবে এম ইন্টু জি ইন্টু এইচ, যেহেতু বস্তুকে উপর থেকে ফেলা হয়েছে সুতরাং স্থিতিশক্তি সংক্রান্ত ব্যাপারকে এখানে ফোকাস করা হয়েছে। বস্তুর ভরের পরিমাণ কত, বস্তুর ভরের পরিমাণ হচ্ছে 30, জি এর পরিমাণ কত 10, এখানে আমরা 10কে কি ধরবো, +10 ধরবো, যেহেতু গ্র্যাভিটির দিকে আসছে, গ্র্যাভিটির এগেনস্টে আসছে না। এবং আচ্ছা এখানে তোমরা 30 না, বস্তুর ভর আছে, এখানে তোমরা একটু ঠিক করে নাও, বস্তুর ভর আছে 1 কেজি, এখানে 1 লিখলাম, জি এর ভ্যালু 10 লিখলাম এবং হাইটের পরিমাণ কত 30 লিখলাম, ঠিক আছে। তাহলে এই তিনটিকে গুণ করলে আমরা কি পাবো, 30 জুল পাবো, 30 জুল আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 30 জুল, যেটা অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 30 জুল কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন আমরা ফোকাস করবো। পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলেছে a person picks up 20 kg goods at 2 meter above the ground and keeps it on head, work done by the person, ঠিক আছে। একজন ব্যক্তি কি করেছে, একটি 20 কেজির বস্তুকে মাটি থেকে উপরে তুলেছে, 2 মিটার উপরে তার মাথার উপরে রেখেছে এবং সে এই অবস্থাতেই দাঁড়িয়ে আছে, তাহলে পরে ওয়ার্ক ডান ওই ব্যক্তির দ্বারা কৃতকার্য কি হয়েছে। তাহলে দেখো এখানে ওই ব্যক্তির দ্বারা কৃতকার্য ইজ ইকুয়াল টু আমরা স্থিতিশক্তিকেই আমরা বুঝবো, কারণ ওই বস্তুর কি পরিমাণ শক্তি দরকার হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি হবে, এম ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে। যেহেতু দেখো এখানে কোনো কিছু বলে দেওয়া নেই, সমস্ত প্লাস মাইনাস উত্তরে দেওয়া নেই, সেই জন্য আমরা কি করব, জি এর ভ্যালু প্লাস মাইনাস আমাদের যা খুশি ধরলেই হবে। এখানে বস্তুর ভর কত 20, বস্তুর উপরে ক্রিয়াশীল জি এর পরিমাণ কত, এখানে তোমাদেরকে কিছু বলে দেওয়া হয়নি, তাহলে আমরা 9.8 ধরেও কাজ করি, আমরা 10 ধরেও কাজ করি। তো দেখো 9.8 ধরে আমরা প্রথমে 10 ধরে করে দেখি, যদি আমাদের উত্তর না মেলে তখন আমরা 9.8 ধরে করবো, বা আমরা নিয়ারেস্ট ভ্যালুকেও টার্গেট করতে পারি। তাহলে জি এর ভ্যালু 10 হলো। এবার এইচ এর ভ্যালু কত বলেছে, এইচ এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমরা কি হলো এখান থেকে কি পেলাম, 20 গুণ 20, তাহলে 20 স্কোয়ার মানে 20 স্কোয়ার মানে কত 400, দেখো মিলে গেছে। অপশন বি তে 400 জুল রয়েছে, তাহলে 400 জুল আমাদের উত্তর হবে, ঠিক আছে। তাহলে 400 জুল কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। ক্লাস ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। তো পরের কোশ্চেনে চলে যাবো। অ্যান অবজেক্ট 1 কেজি, একটি বস্তু আছে যেটি 1 কেজি ভর, যেটিকে 10 মিটার উপরে তোলা হয়েছে, কোথায়, পৃথিবীর সারফেস থেকে। তাহলে পরে ওয়ার্ক ডান কত করতে হয়েছে, এখানে দেখো জি এর ভ্যালু বলে দিয়েছে 9.8, এবং দেখো বন্ধুরা এখানে দেখো তোমাদের উত্তর প্লাসেও আছে মাইনাসেও আছে। এইবার তোমাদের কিন্তু দেখো কনসেপ্টটা কাজে লাগবে। তাহলে এখানে আমরা কি জানি, কার্য ইজ ইকুয়াল টু স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু এনার্জি ইজ ইকুয়াল টু কি, এম ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে, এম ইন্টু জি ইন্টু এইচ। এখানে এম এর ভ্যালু কত 1, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 9.8, কিন্তু এখানে কি করা হয়েছে, এক অবজেক্টকে 10 মিটার উপরে তোলা হয়েছে, তাহলে আমরা জি এর ভ্যালু কি করব, জি এর ভ্যালু -9.8 নেব। এইচ এর ভ্যালু কত হবে, এইচ এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এই তিনটেকে গুণ করলে আমরা কি পাবো, তিনটেকে গুণ করলে আমরা পাবো 98, ঠিক আছে, কত পাবো 98 পাবো, এবং -98 পাবো। দেখো অপশন ডি কিন্তু তোমার উত্তর হবে। দেখো +98ও আছে, কিন্তু +98 কিন্তু তোমার বন্ধুরা উত্তর হবে না। পরীক্ষা হলে কিন্তু এই বিষয়গুলোই তোমাদেরকে ফোকাস করতে হবে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষা জানা কোশ্চেনও কিন্তু ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা চলে যাবো এর পরের কোশ্চেনে। পরের কোশ্চেনগুলোটা দেখে নেবো, পরের কোশ্চেনে কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলেছে, আচ্ছা, when an object move 1 meter distance by 1 Newton force, 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে আমরা 1 মিটার সরিয়েছি, কোন দিকে, ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হয়েছিল সেই দিকে, অন দ্য ডিরেকশন অফ ফোর্স, তাহলে বল যেদিকে প্রয়োগ করা হয়েছিল সেদিকে আমরা বস্তুটির মুভমেন্ট ঘটিয়েছি। তাহলে ওয়ার্ক ডান উইল, তাহলে ওয়ার্ক ডান কত হবে,
তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমেই, যখন কোনো বস্তুকে তার যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তুর সরণ ঠিক যদি সেই অভিমুখেই হয়, তাহলে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর প্রয়োগ বিন্দুর সরণ মানে প্রযুক্ত বল যেই লাইন বরাবর বল প্রযুক্ত হচ্ছে এবং বলের প্রয়োগের ফলে যে সরণ ঘটছে বস্তুর, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এখানে cos থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। ঠিক আছে, এখানে cos থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। তাহলে পরে এখানে দেখো cos 0 এর ভ্যালু কত? আমরা জানি cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে এই পোর্শনটাই cos থিটার জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। এই জন্য যেহেতু 1 সেই জন্য আমরা নেগলেক্টও করতে পারি। এবার কি হয়েছে, বস্তুটির বল প্রয়োগ করার কথা হয়েছিল, বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়েছিল 1 নিউটন এবং বল প্রয়োগের ফলে বস্তুর যে মুভমেন্ট হয়েছিল সেটাও 1। তাহলে 1 1 1 গুণ করলে কি হয়? একই হয়। তাহলে 1 কি হবে? জুল হয়ে যাবে। উত্তর অপশন ডি কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে ফোকাস করব। নেক্সট কোশ্চেনে কি বলেছে? ওয়ার্ক ডান বাই এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম হোল্ডিং 10 কেজি সুটকেস। তাহলে একজন ব্যক্তি 10 কেজি সুটকেস হাতে নিয়ে প্ল্যাটফর্মের উপর ওয়েট করছে। তাহলে দেখো এখানে অভিকর্ষ যদিও আমরা দেখি অভিকর্ষের সাথে কিরকম কাজ কিরকম হবে। তাহলে এই ব্যক্তি যদি একটা সুটকেস নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে এই সুটকেসের উপরে অভিকর্ষ যে বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, অভিকর্ষ বল যে প্রয়োগ হচ্ছে সেটা প্রথম কথা 90 ডিগ্রি ভাবে কাজ করছে। ঠিক আছে, এবং সেটার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে, আমরা জানি কি বল ইজ ইকুয়াল টু কি, কার্য ইজ ইকুয়াল টু কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ ইন্টু এস। এখানে কি হচ্ছে? বস্তুর কোনো মুভমেন্ট হচ্ছে না, অর্থাৎ সরণ শূন্য হচ্ছে। তাহলে সরণ শূন্য হয়ে গেলে কি হবে? কার্যের পরিমাণে শূন্য হবে। তাহলে এখানে কি হবে? 0 জুল হবে ব্যক্তি দ্বারা কৃত কার্য। নেক্সট কোশ্চেনে দেখবো কি বলেছে। এ 4 কেজি অবজেক্ট, একটা 4 কেজির বস্তু আছে যেটি মুভিং হরাইজন্টালি, মানে বস্তুটা হরাইজন্টালি মুভ করছে, মানে একটা 4 কেজির বস্তু এরকম আছে। তো কি করছে? এখান থেকে সামনের দিকে আবার এগিয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে মুভ করছে এবং এই বস্তুটার ওজন কত? 4 কিলোগ্রাম। কত? 4 কিলোগ্রাম। ঠিক আছে, 4 কিলোগ্রাম। এবং স্পিড কত? 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এই যে বস্তুটি 5 মিটার প্রতি সেকেন্ড বেগে হরাইজন্টালি মুভ করছে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সবসময় মনে রাখবে, স্থিতিগতির চ্যাপ্টারে আমি আরো ভালো করে তোমাদেরকে বলবো, যখন কোনো বস্তুর হরাইজন্টাল মোশন থাকে, অর্থাৎ কোনো বস্তু যখন সরলরৈখিকভাবে মুভমেন্ট করে, তখন তার উপরে জি এর কোনো এফেক্ট থাকে না। কিন্তু যখন কোনো বস্তুর ভার্টিক্যাল মোশন থাকে, কোনো বস্তুর উপরে যখন কোনো ভার্টিক্যাল মোশন থাকে, তখন তার উপরে কিন্তু জি এর এফেক্ট থাকে। ঠিক আছে, এবং এই কারণে প্রজেক্টাইল মোশন যখন হয় তখন কি হয়? বস্তুটির এই যে দুটো রকমের এই যে প্রজেক্টাইল মোশনের সময় বস্তুর যে ভেলোসিটি দুটো উপাংশে ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে কি cos থিটা আর একটা হচ্ছে sin থিটা। ঠিক আছে, এবার তুমি ধরো না বল প্রয়োগ করলে বলের পরিমাণ যদি p হয়, তাহলে p cos থিটা এবং p sin থিটা দুটো উপাংশে ভাঙবে। ঠিক আছে, এর মধ্যে কি হবে? p sin থিটা কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু p cos থিটা কিন্তু 0 হবে না। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আমি প্রজেক্টাইল মোশন যখন তোমাদেরকে করাবো তখন আমি বিষয়টা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন কোনো বস্তুর যখন ভার্টিক্যাল মোশন থাকে তখন তার উপরে জি ক্রিয়াশীল থাকে এবং জি ক্রিয়াশীল থাকেই বলেই বস্তুটির বেগ আস্তে 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 কমতে কমতে একটা সময় 0 হয়ে যায়। কিন্তু যখন কোনো বস্তু সরলরৈখিক পথে যায় তখন কিন্তু তার উপরে কোনো জি ক্রিয়াশীল থাকে না। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখতে হবে একটা বস্তু আছে যেটি 4 কেজি ভর এবং বস্তুটি 5 মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে চলছে। টু ইনক্রিজ দ্য স্পিড ফ্রম 10 মিটার প্রতি সেকেন্ড, তাহলে বস্তুটার বেগ এই 5 মিটার প্রতি সেকেন্ড থেকে বাড়িয়ে আমাকে 10 মিটার প্রতি সেকেন্ড করতে হবে। তাহলে অ্যামাউন্ট অফ নেট ওয়ার্ক রিকোয়ার্ড, কি পরিমাণ আমার কার্যের দরকার। তাহলে দেখো একই ব্যাপার, বস্তুটি যেহেতু গতিশীল অবস্থায় রয়েছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু এম ইন্টু v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে এই একই ব্যাপার আগের মতো আমরা করে নেব। হাফ ইন্টু এম, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 4 আছে, তাহলে 4 এখানে লিখলাম, আর এইটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়বে। তাহলে কি হয়ে যাবে? v2 প্লাস v1 ইন্টু v2 মাইনাস v1, তাই তো? তাহলে এখান থেকে 2 এ 4 কাটলে 2 হয়, 2 ইন্টু v2 প্লাস v1 মানে কত? 5 প্লাস 10 কত হয়ে গেল? 15 হয়ে গেল। আর 5 মাইনাস 10 করলে, 10 মাইনাস 5 করলে কত হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে 5 দুগুণ 15 দুগুণে 30, 3 15, 3 5 30 কত? 150 জুল হয়ে যাবে কিন্তু তোমার উত্তর। তাহলে অপশন এ কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে বলেছে একটা বল ওয়েট 0.1 কিলোগ্রাম ড্রপ ফ্রম এ স্টেশনারি পজিশন হোয়েন ইট ফলস ফ্রম এ ডিস্টেন্স 2 মিটার। তাহলে একটা বস্তু যার ওজন 0.1 কিলোগ্রাম 2 মিটার উপর থেকে ফেলা, এ বল ওয়েট 0.1 কিলোগ্রাম ড্রপ ফ্রম এ স্টেশনারি পজিশন হোয়েন ইট ফলস ফ্রম এ ডিস্টেন্স অফ 2 মিটার। আচ্ছা, কোন একটি বস্তু যার ভর হচ্ছে 0.1 কিলোগ্রাম, এই বস্তুটাকে যখন উপর থেকে ফেলে দিয়েছি, কোন একটা সার্টেন হাইট থেকে আমি ফেলে দিয়েছি,
কিন্তু যখন ওই বস্তুটা 0.2, যখন বস্তুটা যেখান থেকে ফেলা হচ্ছে সেখান থেকে 2 মিটার ডিস্টেন্সে এসে পৌঁছাবে, তখন হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান অফ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে এই বস্তুর গ্র্যাভিটির দ্বারা বস্তুর উপরে কি পরিমাণ কার্য হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে কোশ্চেনটা তোমাদের সাথে আরেকবার বলবো। কোশ্চেনটা বলেছে একটি বল আছে যার 0.1 কিলোগ্রাম, যেটিকে উপর থেকে ফেলা হয়েছে কোনো একটা স্টেশনারি পজিশনে, ধরো বলটি রয়েছিল। যখন বলটি ঠিক উপর থেকে 2 মিটার নিচে নেমে আসবে, তখন হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে বস্তুর দ্বারা মানে গ্র্যাভিটির দ্বারা কি পরিমাণ তার মধ্যে কৃতকার্য সম্পাদিত হবে, এটি হচ্ছে তোমাদের কোশ্চেন। না, কোশ্চেনটিকে তোমাদেরকে একটু অন্যরকম ভাবে এখানে বলা হয়েছে। দেখো, তোমাদেরকে বলা হয়েছে যে আমি ছবি এঁকে দেখাচ্ছি, একটি বস্তু আছে, এই বস্তুটাকে উপর থেকে এরকম ভাবে নিচের দিকে পড়ছে। যখন 2 মিটার এই যে 2 মিটার ক্যালকুলেশনটা যে করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে গ্রাউন্ড থেকে করতে হবে, ঠিক আছে? গ্রাউন্ড থেকে 2 মিটার করতে হবে। সেই অবস্থায় এর মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি আছে সেটি তোমাদেরকে বের করতে হবে। স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এম ইন্টু জি ইন্টু যদি এইচ হয়, তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু এখানে বলেছে 0.1 কিলোগ্রাম। জি এর ভ্যালু তোমাদেরকে বলে দেয়নি, তো জি এর ভ্যালু এখানে দেখো যে অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি 9.8 ধরলেই ভালো হয়, ঠিক আছে? এবং বস্তুটার হাইট কত? 2 মিটার উপরে তোমাদেরকে জিজ্ঞেস করেছে, তাই তো? তাহলে পরে 0.1 ইন্টু 9.8 ইন্টু 2 করলে পরে কত হয়? 9.8 ইন্টু 2 করলে পরে কিন্তু তোমাদের হয়ে আসে 9 দুগুণী 18, 8 দুগুণী 16, তার মানে হচ্ছে 19.6, ঠিক আছে? 19.6 কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার 19.6 এর সাথে যদি 0.1 তোমরা গুণ করে নাও, তাহলে উত্তর আসছে কত? উত্তর আসছে 1.96। তাহলে তোমাদের উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 1.96, ঠিক আছে? 1.96 উত্তর হয়ে যাবে। এবং এই যে 1.96টা উত্তর কিসে আসবে? জুলে আসবে। তাহলে 1.96 কিসে আছে? কোথায় আছে? 1.96 অপশন এ তে আছে, ঠিক আছে? এবং দেখো এখানে -1.96 আছে, কিন্তু যেহেতু বস্তুটা নিচের দিকে পড়ছে, ঠিক আছে, সেই জন্য গ্র্যাভিটির দ্বারা কাজ করা হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে জি এর মান প্লাস হবে। তো বন্ধুরা, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, কখন জি এর মান প্লাস ধরবো, কখন না। দেখো, যদি তোমরা তাড়াহুড়োতে -1.96 দাগিয়ে দিয়ে চলে আসে, তখন কিন্তু তোমাদের পাওয়া নাম্বারও হাতের বাইরে চলে যেতে পারে। পরবর্তী কোশ্চেনে ফোকাস করবো আমরা। পরবর্তী কোশ্চেনে কি বলেছে? বলেছে যে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ, অর্থাৎ কার্য করার যে সামর্থ্য, ক্যাপাসিটি মানে কার্য করার সামর্থ্য। তাহলে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক অর্থাৎ কার্য করার যে সামর্থ্য, সেটাকে কি বলা হয়? কার্য করার সামর্থ্যকে বলা হয় এনার্জি। এবং যদি ক্যাপাসিটির যদি জায়গায় যদি লেখা থাকতো রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অর্থাৎ কার্য করার হার, তখন কিন্তু হয়ে যেত পাওয়ার। অর্থাৎ কার্য করার হারকে বলা হয় পাওয়ার এবং কার্য করার সামর্থ্যকে বলা হয় এনার্জি। এবং এই যে এনার্জি, তোমাদেরকে আমি বলে রাখি, এনার্জি এবং ওয়ার্ক এই দুটোরই ইউনিট সেম। এনার্জি এবং ওয়ার্কের ইউনিট কি হবে? জুল। এই জুলটা কি? এসআই এককে, এদের একক হচ্ছে জুল। এবং সিজিএস এককে কি হবে? এদের উত্তর, সিজিএস এককে এদের ইউনিট কি হবে? আর, অর্থাৎ সিজিএস হচ্ছে আর, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবং আর একটা জিনিস যদি পারো মনে রাখো, সেটা হচ্ছে হিট। হিটের এসআই ইউনিট কিন্তু জুল। হিটের যদি এসআই ইউনিট বলা হয়, হিটের এসআই ইউনিটই কিন্তু হয়ে যাবে জুল, ঠিক আছে? হিটের এসআই ইউনিটও জুল। তো এই ব্যাপারগুলো কিন্তু বন্ধু তোমরা মনে রাখবে যে এনার্জি, ওয়ার্ক এগুলোর ইউনিট কিন্তু সেম, ঠিক আছে? কখনো কখনো এরকম দিয়ে দিতে পারে, কোনো একটা পেয়ার দিয়ে বলতে পারলো, বললো যে এই পেয়ারটার কোন কোন পেয়ারের ইউনিট সেম। তাহলে এখানে কিন্তু এনার্জি এবং ওয়ার্কের কিন্তু ইউনিট সেম, ঠিক আছে? এবং 1 জুল সমান সমান 10⁷ আর্ক, এই ব্যাপারটা মনে রাখবে, ঠিক আছে? এটাও মনে রাখবে, এটাও পরীক্ষার সময় কোশ্চেন আসতে পারে। পরবর্তী কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ। কার্য কখন পজিটিভ আমরা কি করে বুঝবো? কখন আমরা বুঝবো যে কার্যটা পজিটিভ হয়েছে? এখানে বলেছে ডিসপ্লেসমেন্ট অকার্স ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। যদি যেই দিকে বল প্রয়োগ করেছি বস্তুর সরণ সেই দিকেই হয়েছে, তখন কি কার্য পজিটিভ হবে? অপশন বি তে বলেছে ডিসপ্লেসমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স। যদি যেদিকে বল প্রয়োগ করেছি তার সাথে বস্তুর সরণের অভিমুখ 90 ডিগ্রিতে থাকে। দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট ডিউ টু দ্য ফোর্স। বল প্রয়োগ করেছে অথচ কোনো সরণ হয়নি। আর তারপরটা কি বলেছে অপশন ডি তে ডিসপ্লেসমেন্টস অকার্স ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ফোর্স। তো তোমাদেরকে দেখো এক একটা জিনিস আমি ধরে ধরে বোঝাচ্ছি। যদি নিচ থেকে বলি ডিসপ্লেসমেন্ট, যদি যেদিকে বল প্রয়োগ করছে তার বিপরীত দিকে ডিসপ্লেসমেন্ট হয়, অর্থাৎ বল এদিকে প্রয়োগ করেছে, ডিসপ্লেসমেন্ট এদিকে হয়েছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে কৃতকার্যের পরিমাণ কত? কৃতকার্যের পরিমাণ হচ্ছে না, নেগেটিভ আসবে। তোমাদেরকে আমি বলেছিলাম এই কন্ডিশনে কৃতকার্য নেগেটিভে হয়, তাহলে এটা উত্তর হলো না।
নেক্সট কোয়েশ্চেন বলেছে দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট, তাহলে বল প্রয়োগ করছে কোনো ডিসপ্লেসমেন্টই হয়নি, তাহলে এখানে কিন্তু কার্যের পরিমাণ কি আসবে, জিরো আসবে, পজিটিভ কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, বল প্রয়োগ করছে অর্থাৎ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, এখানে যদি এস জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে কার্য, তাহলে এটাও তোমাদের উত্তর কিন্তু হবে না। অপশন বিতে বলেছে ডিসপ্লেসমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স, এইদিকে আমি ধরে নাও বল এদিকে প্রয়োগ করেছি, ডিসপ্লেসমেন্ট এরকম হয়েছে, তাহলে প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এবার cos 90 ডিগ্রি ভ্যালু কত, জিরো, তাহলে কি হয়ে যাবে, কার্য ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, তাহলে অপশন বিও কিন্তু তোমাদের উত্তর হবে না। বাকি থাকলো অপশন এ, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অকার্স ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, যেদিকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকেই ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই জন্য অপশন কিন্তু এ হবে তোমার উত্তর। এবং এই সময় cos থিটার ভ্যালু কত হবে, cos থিটার ভ্যালু হবে হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রিতে কার্য ম্যাক্সিমাম হবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইফ দ্য ওয়ার্ক ডান ইজ জিরো, যদি বলা হয় কার্যের পরিমাণ জিরো হয়েছে, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তো তোমাদের দেখো আগের কোশ্চেনে তোমাদেরকে বলেছি যে যদি প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে কি হয়, কার্য জিরো হয়, তাহলে এখানে অপশন বি তোমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, বলেছে একজন ওয়ার্কার টেক্স 15 কেজি অবজেক্ট, 15 কেজির একটি বস্তুকে নিয়েছে অ্যান্ড পুট দ্য অবজেক্ট 1 মিটার অ্যাবভ অন হিজ হেড, এবং তার মাথার উপরে তুলেছে যেটি হচ্ছে 1 মিটার উপরে, তারপরে কোথা থেকে, সারফেস অফ দ্য আর্থ, আর্থ সারফেস থেকে, এখানে ওয়ার্ক ডান বলেছে ওই ব্যক্তির দ্বারা, এখানে জি এর ভ্যালু 10 বলে দিয়েছে, তাহলে আমরা জানি কি ডব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ, এম ইন্টু জি ইন্টু এইচ, তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু 15, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 1, এবং এখানে 1 নয় 10, এবং এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 15 ইন্টু 10 করলে কত হয়, 150, তো 150 জুল কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, অপশন বি কিন্তু হয়ে যাবে তোমার উত্তর। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলেছে, হোয়েন এ পারসন ওয়ার্কস 4 মিটার উইথ এ কনস্ট্যান্ট ফোর্স 12 নিউটন, তাহলে একজন ব্যক্তি 12 নিউটন বল প্রয়োগ করে 4 মিটার হেঁটেছে, ঠিক আছে, 4 মিটার সে হেঁটেছে, তাহলে পরে বলেছে দ্য ওয়ার্ক ডান বাই হিম, তাহলে ওই ব্যক্তির দ্বারা ওয়ার্ক ডান কত, তাহলে দেখো কোনো ব্যক্তি যখন হাঁটবে তখন লিনিয়ার বা সরলরৈখিক ভাবে হাঁটবে, তাহলে এখানে কৃতকার্য ইজ ইকুয়াল টু কি হবে, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, এবং লিনিয়ার থাকলে আমি বলেছি cos থিটার ভ্যালু কত হয় 1, তাহলে 1 কে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে এখানে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হচ্ছে 12 নিউটন, এবং বস্তু সরণ কত 4, তাহলে 12 4 কত 48, তাহলে 48 কি হয়ে যাবে, জুল হয়ে যাবে ওই ব্যক্তির দ্বারা কার্য, ঠিক আছে, ক্রিয়াশীল কার্য হয়ে যাবে 48 জুল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। পরবর্তী কোশ্চেনে বলেছে দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স কি, কার্য ডব্লিউ, আর ইজ ইকুয়াল টু কি, বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ, তাহলে বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ মানে কি, বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ মানে হচ্ছে ওয়ার্ক, তাহলে অপশন সি কিন্তু তোমার উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেনে বলেছে ওয়ার্ক ইজ এ প্রোডাক্ট অফ, তাহলে ওয়ার্ক কার কার প্রোডাক্ট, আমরা এই মাত্রই করলাম, ওয়ার্ক হচ্ছে প্রযুক্ত বল এবং বলের সরণ, বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ, এর মধ্যবর্তী গুণ এদের গুণফল, তাহলে এখানে এনার্জি অ্যান্ড ভলিউম উত্তর হবে না, পাওয়ার অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, পাওয়ার অ্যান্ড ডিসপ্লেসমেন্ট তো নয়, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাও হবে না। নেক্সট কোশ্চেন বলেছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ফোর্স, আর অপশন বি তে বলেছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, তাহলে অপশন সি হবে, অপশন ডিও হবে না, তাহলে অপশন সি কিন্তু তোমার হয়ে যাবে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণের মধ্যবর্তী বলের প্রয়োগের ফলে যে সরণ হচ্ছে তার গুণফলকেই বলা হচ্ছে কার্য। তাহলে বন্ধুরা এই যে কার্যের উপরে যে কোশ্চেনগুলো আমরা করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হও। যদি কোনো তোমাদের কমেন্ট করার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এইভাবে প্রত্যেকটি ক্লাস সুন্দরভাবে করতে করতে তোমরা দেখবে লোকো পাইলটের জন্য তোমাদের এখনো হাতে যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুত হতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।